আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মাত্র ২ দিন পূর্বেই একটি ভিডিওতে আপনাদের আমি ইনফর্ম করেছিলাম সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে ৯ মাস ব্যাপী দীর্ঘ যুদ্ধ করতে চায়। তার প্রস্তুতি কিন্তু তারা সম্পূর্ণ করেছে। তবে এই যুদ্ধটা বা সামরিক হামলাটা তারা সরাসরি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতি নিয়ে করতে চায়। আর এই জন্য যে কোনো মুহূর্তে পদক্ষেপ হবে এই বিষয় নিয়ে কিন্তু আপনাদের আমি ইনফর্ম করেছিলাম। যাই হোক, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর সর্বাত্মক সমর্থনে বাহরাইন গত পরশুই কিন্তু এই ইস্যুটিকে কেন্দ্র করে নিরাপত্তা পরিষদের ভেতর একটি আপিল করেছিল ভোটাভুটির জন্য। হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য বিশ্ব শক্তিগুলো একত্রিত হয়ে নিরাপত্তা পরিষদের যে বাধ্যবাধকতা রয়েছে তার অধীনে ইরানের বিরুদ্ধে বল প্রয়োগ করুক এবং শক্তি প্রয়োগ করে এই হরমুজ প্রণালী উন্মুক্ত করুক, এই বিষয়ে প্রস্তাব আনা হয়েছিল। ইস্যুটিকে কেন্দ্র করে ভোটাভুটির আয়োজন করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিয়ম অনুযায়ী স্থায়ী যে ৫টি দেশ রয়েছে এবং অস্থায়ী ১০টি দেশ, এই ১৫টি দেশের মধ্যে ভোটাভুটি হওয়ার কথা। এই ১৫টি দেশের মধ্যে যদি ১২টি দেশ বা সর্বোচ্চ ১০টি দেশও এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং কোনো দেশ ভেটো প্রদান না করে, প্রস্তাবটি পাশ হয়ে যাবে এবং সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় বিশ্ব শক্তিদের যুক্ত হতে হবে বা যুক্ত হওয়ার বাধ্যবাধকতা তৈরি হবে। এর পূর্বেও চীন এবং রাশিয়া কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখানোর কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেতর ইরানের বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়েছে। কারণ ১৫টি দেশের মধ্যে চীন এবং রাশিয়া ছাড়া সকল দেশগুলোই কিন্তু যুক্তরাষ্ট্রপন্থী, এমনটাই কিন্তু বলা হয়। যাই হোক, এই প্রস্তাবটি পাশ হবে তো দূরের কথা, চূড়ান্তভাবে ভোটাভুটির জন্যও যেতে পারেনি। কারণ নজিরবিহীনভাবে ইরান বিরোধী এই প্রস্তাবে সরাসরি চীন, রাশিয়া এবং ফ্রান্সের মতো দেশও ভেটো প্রদান করেছে। সামরিক শক্তির বৈধতা দেওয়া মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো খারাপ করবে, এটা বলে চীন ভেটো দিয়েছে। রাশিয়া বলেছে এই প্রস্তাব একতরফা, যার জন্য তারা ভেটো দিয়েছে। নজিরবিহীনভাবে পশ্চিমা বিশ্বের প্রথম দেশ হিসাবে ফ্রান্স ইরানের পক্ষে ভেটো দিয়ে বলেছে হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য সামরিকভাবে পদক্ষেপের চিন্তাভাবনা একেবারে অবাস্তব। চীন এবং রাশিয়ার ভেটোর কারণে এই প্রস্তাব সরাসরি বাতিল। নতুন করে বাহরাইন প্রস্তাবের কিছুটা সংস্করণ করে আক্রমণাত্মকের পরিবর্তে আত্মরক্ষামূলক যুক্ত করতে চাচ্ছে। সেই ভোটাভুটিও কবে হয় তার ঠিক নেই। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, চীন এবং রাশিয়ার ভেটো পাওয়ারেই কিন্তু প্রস্তাব বাতিল। তাহলে ফ্রান্স কেন সরাসরি ইরানের পক্ষে অবস্থান নিয়ে ভেটো প্রদান করলো? চাইলেও তো তারা চুপ থাকতে পারত, কারণ এই প্রস্তাব অলরেডি বাতিল। তাদের অতিরিক্ত ভেটো প্রদানের কোনো প্রয়োজন ছিল না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া ১৩০ বার ভেটো শক্তি প্রদান করেছে, যুক্তরাষ্ট্র ৯০ বার, যুক্তরাজ্য ২৯ বার, চীন হলো ১৯ বার, সব থেকে কম হলো ফ্রান্স, মাত্র ১৮ বার। দেখুন, আজ থেকে প্রায় ৩৬ বছর পূর্বে ১৯৮৯ সালের ২৩শে ডিসেম্বর যুক্তরাষ্ট্র যখন পানামা আক্রমণ করেছিল, তখন সর্বশেষ ফ্রান্স তার ভেটো পাওয়ার ব্যবহার করেছিল ৩৬ বছর আগে। আজকে ৩৬ বছর পর নতুন করে ইরানের জন্য সে তার ভেটো পাওয়ার ব্যবহার করলো। সহজ বিষয় নয়। এটি কিন্তু পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্রের যে রাজ্য রয়েছে, প্রভাব বলয় রয়েছে, সেটা ভাঙতে শুরু করেছে। নতুন প্রভাব বলয় তৈরি হচ্ছে এবং চমকপ্রদ বিষয় এটাও হবে না যে যদি ইরান, চীন এবং এই যে নতুন ব্লকটা রয়েছে, এখানে পশ্চিমা দেশ হিসাবে ফ্রান্সের মতো দেশ বা অন্য কোনো দেশ যুক্ত হয়। সুতরাং নতুন একটা সমীকরণ তৈরি হয়ে গেছে। দেখুন, কাগজে কলমের সক্ষমতা আর যুদ্ধক্ষেত্রের বাস্তবতা সেটা কখনোই এক হয় না, তা প্রমাণ যেন হয়ে গেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির একেবারে সরাসরি কম্পেয়ার যদি ইরানের সঙ্গে করা হয়, সেটা কোনো দশকেই বা কোনো বিষয়েই কিন্তু কাছাকাছি পর্যায়ে পৌঁছানোর বিষয়টাও খুবই দুষ্কর। তবে স্ট্র্যাটেজিক পজিশন, কৌশলের বাস্তবতা এবং যে কোনো ধরনের প্রযুক্তিগত সীমাবদ্ধতা কত বড় যুদ্ধের জন্য জটিলতা হতে পারে, হরমুজ প্রণালীতে প্রমাণ করে দিয়েছে। দেখুন, হরমুজ প্রণালী উন্মুক্ত করা যাচ্ছে না। নিরাপত্তা পরিষদের ভেতর যে প্রস্তাব আনা হয়েছিল সেটাও বাতিল হয়ে গেছে ভেটোর জন্য। যুক্তরাষ্ট্রের মিত্র দেশের ফ্রান্সের পক্ষ থেকেই ভেটো প্রদান করা হয়েছে। ইউরোপও রাজি নয় সামরিক সংঘাতে জড়ানোর জন্য। ঠিক এমতো অবস্থায় হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান আরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে, যার অংশ হিসেবেই কিন্তু ওমানকে তাদের অংশ করে নতুন প্রোটোকল তারা তৈরি করছে।
দেখুন, যে কোনো ধরনের সামরিক পদক্ষেপে যুদ্ধের যে মূল ফোকাস বা মূল পরিকল্পনা তা ঠিক রাখা জরুরি। আপনার উদ্দেশ্য থাকবে শত্রুকে ঘায়াল করা বা শত্রুর ক্ষতি করা। তবে এই কার্যক্রমে যদি মিত্র দেশগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে, তাহলে একসময় কিন্তু বড় ধরনের নিজস্ব প্রভাব বলেই নিজেদের শত্রু হয়ে যাবে। যে জিনিসটা ইরান খুবই দাবি করছে, সতর্কতার সঙ্গেই তারা কিন্তু দেখছে। হরমুজ প্রণালী যদি বেশি দিন বন্ধ থাকে এবং মিত্র দেশগুলো যদি সাপ্লাই না পায়, তাহলে কিন্তু মিত্র দেশগুলোও ইরানের বিরুদ্ধে যেতে পারে। আর এই জন্যই কিন্তু ইরান ওমানের সঙ্গে যৌথভাবে একটা প্রোটোকল তৈরি করছে, তারা দাবি করছে। এই প্রোটোকল অনুসারে জরুরি যে সকল পণ্য রয়েছে, যেমন খাদ্যদ্রব্য, বিভিন্ন ধরনের সার, কারণ পুরো পৃথিবীর যে সার রপ্তানি তার কিন্তু প্রায় 30% এই সকল দেশগুলো দিয়েই যায়, এই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, যেগুলো দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া এই সকল দেশগুলোর উৎপাদন ব্যবস্থায় বড় ধরনের যোগান দেয়। সুতরাং এখানে বিশ্বের যে খাদ্য নিরাপত্তা সেটাও নিশ্চিত করতে হবে। আর এই জন্য ইরান একটি প্রোটোকল তৈরি করে কোন কোন জাহাজগুলো ঠিক আছে যেতে পারবে, সেটা ইসরায়েলের সঙ্গে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতে জড়িত নয়, এই সকল জাহাজগুলোকে তারা চিহ্নিত করে মূলত উন্মুক্ত করে দিতে চায়। আর এর জন্য প্রোটোকল তৈরি হয়েছে। বলতে পারেন অনেকটা তুরস্কের যে বসপরস প্রণালী রয়েছে, এই ধরনের কোনো পলিসি নিয়ে ইরান এগুচ্ছে, যাতে বাস্তবিক অর্থে কাগজে কলমে বাস্তবায়নের যে পলিসিটা রয়েছে সেটা হাতে থাকে, আর এই পলিসি অনুযায়ী নেগোসিয়েশন করা যায়। তার জন্যই কিন্তু তারা এই পদক্ষেপ নিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের কিন্তু বড় ধরনের আপত্তি রয়েছে। দেখুন, একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ যখন দীর্ঘায়িত হতে পারে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আর এই সামরিক সংঘাতের জেরে সরবরাহ ব্যবস্থায় রাশিয়ার যেন কপাল খুলে গেছে। কারণ ইউরোপে রাশিয়ার তরলকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি গত কয়েক বছরের ইতিহাস রেকর্ড ভেঙে ফেলেছে। ইউরোপীয় কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ, ইউভুক্ত দেশগুলো রাশিয়া থেকে 6.8 বিলিয়ন কিউবিক মিটার এলএনজি আমদানি করেছে, যা গত বছরের একই সময় ছিল 5.7 বিলিয়ন কিউবিক মিটার। বিশেষ করে মার্চ মাসে সরবরাহের পরিমাণ ছিল 2.46 বিলিয়ন কিউবিক মিটার, যা একক মাস হিসাবে সর্বকালের সর্বোচ্চ। দেখুন, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের জেরে ইউরোপ স্ট্র্যাটেজিকভাবে কাতার থেকে বিপুল পরিমাণের জ্বালানি তেল আমদানির চুক্তি করেছিল, যেখানে জার্মানি এবং অন্যান্য এই ধরনের গুরুত্বপূর্ণ দেশে বিপুল পরিমাণের এলএনজি কাতার রপ্তানি করত। তবে হরমুজ প্রণালীর কারণে সেটা সম্পূর্ণভাবে বন্ধ। এখন সেই যে চাহিদা রয়েছে, এই চাহিদাগুলো বাধ্যতামূলকভাবেই এখন কিন্তু রাশিয়া থেকে পূরণ করতে হচ্ছে ইউরোপের। যদিও কিন্তু স্ট্র্যাটেজিকভাবে তারা এই রাশিয়া থেকে জ্বালানি আমদানি একেবারে পুরোপুরি বন্ধ করার জন্য বদ্ধপরিকর ছিল, এবং এই ক্ষেত্রে কিছু আইনও ছিল। তবে বর্তমান সংকটের কাছে সেই আইন এবং ভবিষ্যৎ পরিকল্পনা যেন কোনোভাবেই বাস্তবায়নের কোনো সুযোগ পাচ্ছে না। আর রাশিয়া এই ক্ষেত্রে দর কষাকষি বা বিভিন্ন ধরনের চাপ প্রয়োগের যে ক্ষেত্রগুলো, সেগুলোও কিন্তু পুনরায় উদ্ধার করতে পারছে। বলতে পারেন অনেকটাই দাবার চালে রাশিয়া এখন শক্তিশালী অবস্থানে চলে গেছে ইরানের এই যুদ্ধের কারণে। এখন দেখার বিষয় নতুন নতুন সমীকরণ এবং নতুন কৌশল প্রণয়ন এই যুদ্ধক্ষেত্রের বাস্তবিক ফলাফল কোন দিকে নিয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।